নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি মিউনাস নাট্য আখড়ায় ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন তারা গতকাল ইউথ ফেস্টিভ্যাল ছিল, সেখানে দুটো স্কুলের দল এসেছিল, বাচ্চাদের নাটক। মগরাহাট কলস হাই স্কুল থেকে এসেছিল ওরা, অনেকগুলো বাচ্চা এসেছিল। তাদের একটা যেমন নাটক ছিল, তেমনি একটা ওয়ার্কশপও ছিল। ভীষণ এনজয় করেছে, ভীষণ ভালো লেগেছে ওদের। তাছাড়াও অত দূর থেকে এসে ওরা একটা স্কুল থেকে এসেছে, স্কুলের বাচ্চারা। ওদের হেডমাস্টার মশাই এসেছিলেন, আরো 2-3 জন টিচারও এসেছিলেন। ভালো লাগতো যে মাস্টার মশাইরাও ছাত্রদের সাথে এইভাবে যুক্ত হয়ে গেছে এবং তারা এরকম জায়গায় চলে আসছেন তাদের ছাত্রদের সাথে, এবং তারা খুব খুশিও হয়েছে এবং তাদের স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন। খুব আনন্দের বিষয় যে এরকম একটা জায়গায় এত উন্নত মানের কাজকর্ম হচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগার বিষয়। আমরা যারা নাটকের লোক, তাদের কাছে এটা আমাদের একটা নতুন পাওনা যে স্কুলের ছাত্ররাও তারা কিন্তু খুব সুন্দর নাটকের সঙ্গে জড়িয়ে গেছে। মঞ্চে আমরা আছি আজকে থিয়েটার লেবারের বেশ কয়েকজন, কিছু জন আটকে গেছেন, ওনারা আসতে পারেননি। যাই হোক, আমরা সবাই একটু নাটকের দিকে চলে যাই। দিদি তো মেসেজ করে কি স্যার, প্রাপ্তবয়স্ক মানুষে গালাগাল দিচ্ছে? কাঁচা ঘুমটা ভেঙে দিয়ে এখন গেড়েটা বড় বড় জ্ঞান দিচ্ছে। অমন করে বলছেন কেন? কেমন ভাবে বলবো শুনি? এত দেরি করে এলি কেন? তো দেরি করে আসার জন্যই তো আমার আর দেরি হবে ঘুমটা না চলে স্যার। এলো। ঠিক আছে, যা কাজগুলো সেরে নে। জামা জামা আপনাদের সামনে জামা খুলুম, লজ্জা লাগে না বুঝি? রোগ বাঁধানোর সময় মনে ছিল না? নিন খুলে ফেলুন। খুলতাছি। কি বলে গেল কি শুনলেন না? তুলুন, আরে জামা তুলুন। খাওয়া দাওয়ার জায়গা আর খুঁজে পাচ্ছেন না? আপনাদের কি জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে? এ কি অসভ্যতা! স্যার, আপনি বললেন না ওনাকে একটু হাওয়া দিতে, তাই আমি একটু দিচ্ছিলাম। নাম হলো আমার চন্দন দাস। অত সুর করে বলতে হবে না, স্বাভাবিক ভাবেই বলো। হ্যাঁ, সবাই বলে ঠিক আছে, চন্দন দাস। চন্দন দাস। তা কি হয়েছে? কি হয়েছে? ও আসলে আসলে আমার হয়েছে কিনা, একটু ক্লোজ আসবেন, একটু ক্লোজ আসবেন। সামনে আসবেন। আজকে 30শে জানুয়ারি শুক্রবার আমরা দমদম শিল্পাঙ্গনের পক্ষ থেকে একটি হাসির নাটক উপস্থাপনা করলাম। দীর্ঘদিন ধরে আমরা সিরিয়াস নাটক করার পর মনে হলো আমি একটা হাসি মজা করব, সেই নাটকটা এখানে উপস্থাপনা করলাম। তো যাই হোক, সেটা দর্শক বলবে নাটক কীরকম হয়েছে। মূলত যেটা বলার, যে ভাটা থিয়েটারের পক্ষ থেকে আজকে যে উৎসব, সারা বাংলার উৎসব পালন করা হয়েছে 3 দিন যাবৎ, দ্বিতীয় দিন। তো আমরা
সেখানে পরিবেশন করলাম দমদম শিল্পাঙ্গন প্রযোজিত নাটক চেম্বারে কেলেঙ্কারি। যেটা সর্বোপরি এটা বলার, এই যে মিউনাস নাট্য আখড়া, এই যে স্বল্প পরিসরে এইরকম একটা জায়গায় এত সুন্দর একটা স্পেস করা হয়েছে, সত্যি প্রথমে এসে আমার মন আকর্ষিত হয়। আমরা প্রথমবার এখানে পারফরমেন্স করলাম, খুব ভালো লেগেছে। আগামী দিনে সুযোগ পেলে বারবার আমরা আসব। সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই ভাটা থিয়েটারের যিনি কর্ণধার শ্রদ্ধেয়া শ্রীমতী রুমা সিং মহাশয়া, আমাদের এখানে সুযোগ দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সর্বোপরি যেটা বলার, এখানে এসে এক কথা আমি আপ্লুত, সত্যি খুশি। এরকম একটা স্পেস এখানে হওয়ার জন্য বা এরকম একটা জায়গায় আমরা অভিনয় করার জন্য আমরা খুব খুশি। এরকম স্পেস আরও বিভিন্ন জায়গায় গড়ে উঠুক, নাটকের পরিধি আরও বাড়ুক, মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের কাছে নাটক পৌঁছে যাক, এটা আমরা বিশেষভাবে আমাদের দাবি বলতে পারেন এক কথায়। আমরাও এটা করে চলেছি। सब भूल जाओ कहने वालों, क्या तुम्हें लज्जा नहीं आती है? कैसे भूलूं उन रातों को, उन चीखों को, उन तकलीफों को, कैसे भूलूं मुझको छूते उन हाथों को। मेरे शरीर की चोट तो बस कुछ दिन में भर जाएगी, मेरे शरीर की चोट तो बस कुछ दिन में भर जाएगी, लेकिन मन की पीड़ा उम्र भर साथ रह जाएगी। सब भूल जाओ, सब भूल जाओ, सब भूल जाओ कहने वालों, याद रखो ये आखिरी गलती आपकी भी हो सकती है। कल सड़क पर बेसुध बहन या बेटी आपकी भी हो सकती है। जिसने भी कुल्हाड़ी उठाई थी उस रात, वो इंसान नहीं था, वो सिर्फ एक डर था जो सच से भाग रहा था, जो सच से भाग रहा था। और हर बार सिर्फ एक सुना, हम कुछ नहीं कर सकते। वो जगह आप सबके अंदर भी है। अगर आप सब सही से देखें तो वो जगह आपके रूम में भी है। एक बच्चा था, फिर वो मिट्टी हुआ, फिर वो याद भी ना रहा। अब सिर्फ एक सवाल बचता है, तुमने क्या देखा? ये कहानी है एक आवाज की, एक ऐसी आवाज जो मरे हुए लोगों के अंदर से बोलती है, जिसे सिस्टम की फाइल्स में दबा दी गई, लेकिन जमीन के अंदर आज भी ये आवाजें चीखती रही। নমস্কার, আমার নাম রাজ সরকার। আমি ড্রামাস টিম থেকে এখানে এসেছিলাম। এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। আপনারা আমাদের অনেকই আদর আপ্যায়ন করে এখানে ডাকেন, আর আমরা এখানে এসে অনেকটাই নিজেদের কমফর্ট জোনেই এখানে পারফর্ম করতে পারি। এই গ্রুপটার বিষয়ে তো আর কিছু বলার আমার মানে সত্যিই কোনো শব্দ নেই আমার কাছে, কেন কি আমাদের এতটাই ভাল লাগে। এখানে আমরা অলরেডি 3 বার এসে শো করে গেছি। এখানের অ্যাটমসফিয়ার, এখানের যেই ফেসিলিটি, লাইট, আর ইভেন আমাদের এই যে ক্রু আছেন এখানে, তারা খুবই হেল্পফুল। আমাদের এই লাইটস আর এই পুরো সেটআপটা নিয়ে একটা খুবই ভালো জমজমাট একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, আর আমরা এটাকে খুবই এনজয় করি এখানে পারফর্ম করতে। আমি আশা করছি এখানে আরও বড় করে এখানে শোজ হোক, আরও বড় বড় টিমরা আসুক, আমরাও আসবো, সবসময় আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ। এটা পড়েই আমি ক্যাপ্টেন নেমো সম্পর্কে প্রথম জানতে পারি। আমাকে দেখতে জানেন একেবারে আমার মায়ের মতো। ক্যাপ্টেন নেমো আমার মায়ের প্রিয় চরিত্র। মা বেঁচে থাকলে আমাকে হয়তো নেমো বলেই ডাকতো। হ্যাঁ, সে ডাকও তো খুবই
খুবই আদরের। আপনার মা বুঝি অনেকদিন আগেই মারা গিয়েছেন? আমরা কিছু করবো না। আপনাকে আপনি বসুন তো, বসুন বসুন বসুন, আপনি এখানটা বসুন। এই আপনি জল খাবেন? এই গোপাল, যাইতাছি। এই যে নেন স্যার, জল কিন্তু একটা শেষ হয়ে যাইবো। হোক শেষ, দাঁড়াতো। তোমাদের কেউ নেই, আমার ছেলে তোমাদের কত ভালোবাসে। উনি তোমাকে মা বানাচ্ছে আর পুরো পাড়ার লোক একদম ঝি 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 করছে। এক্ষুনি এক্ষুনি দূর করো ওকে, দূর করো। তুমি এখন এখান থেকে চলে যাও বাবু। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পানি, সাবধানে চালাইও মাঝি, আমার ধানে চালাইও মাঝি, আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি ফুল নাই রে। সরিয়ে সরিয়ে সবাই একটু ক্লোজ আসবেন, সবাই একটু ক্লোজ আসবেন, ক্লোজ আসবেন সবাই। এই প্রথম এখানে এলাম সুভাষ গ্রামের এই জায়গাটায়, নাট্য আখড়া নিউনাসে। তো জায়গাটা এত সুন্দর, মানে দেখে এত সুন্দর লাগলো। আমরা বিভিন্ন মানে আমরা তো হলে করছি এবং বিভিন্ন এই ইন্টিমেট প্লেসগুলোতে করছি, স্পেসগুলোতে। তো সেখানে ইন্টিমেট স্পেসের মধ্যে এই জায়গাটা এত সুন্দর, এত ভালো খোলামেলা, এবং স্টেজটাও এত মানে বড় বেশ। ওই অন্যান্য যেগুলো আছে ছোটোখাটো, আমাদের নিজেদেরও একটা আছে, আরও পরিকল্পনা চলছে। এরকমভাবে যদি আরও এইরকম ইন্টিমেট স্পেস গড়ে ওঠে কলকাতায় এবং কলকাতার আশেপাশে শহরতলিগুলোতে, যেমন সোনারপুরে সুভাষগ্রামের এই জায়গাটা এত সুন্দর পরিবেশ এবং ভালো লাগলো। ভাটা থিয়েটার লেবারের তরফ থেকে আমি রূপসিংহ আপনাদের আমাদের আজকের অনুষ্ঠান অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল, যেটা চলছে, ফার্স্ট ফেজ হয়ে গেছে, এটা সেকেন্ড ফেজ। আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকে অনুষ্ঠানের প্রথম যে সেমিনারটা আছে, পথ নাটক নাকি পথ খোঁজার নাটক। এই সেমিনারের যারা বক্তা আছেন অনেকগুণ উপস্থিত হয়ে গেছেন। বাদল সরকারের জন্মশতবার্ষিকী গত বছরই শেষ হয়েছে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আজকের অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল, আর আমাদের আজকের সেমিনারের বিষয়বস্তু ওনার মানে পথের নির্দেশ অনুযায়ী আমরা করছি আর কি, আমাদের তরফ থেকে সামান্য একটা পেমেন্ট। বক্তা আছেন মাননীয় বুলারি, সরাসরি আমরা বিষয়ে চলে আসছি। এরপরে আমাদের এই সেমিনারের পরে দুটো নাটক আছে এবং একটা শ্রুতি নাটক আছে। আর আমাদের বিষয়টা হচ্ছে পথ নাটক নাকি পথ খোঁজার নাটক। এই যে পথ নাটিকা, এটা প্রথম যিনি শুরু করেছিলেন পানু পাল। 1952 সালে যখন আমাদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান হয়েছিল, সেই সময় তিনি একটা ব্যঙ্গাত্মক নাটক লিখেছিলেন, সেটা হচ্ছে ভোটের ভেট। তো সেখান থেকে ওনার শুরু। কিন্তু পরবর্তীকালে আমি আসছি যে দুটো বিষয়ে, পথ নাটিকা না পথ নাটক, পথ নাটিকা না পথের নাটক। পথ নাটিকা বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন যেগুলো কি বলবো, বিভিন্ন বিদ্রোহমূলক যে সমস্ত নাটক, যেগুলোকে আমরা এই অভয়াটা নিয়ে বা এদেরকে নিয়ে বিভিন্ন যে নাটক, প্রতিবাদমূলক যে নাটকগুলো, সেটা হচ্ছে পথ নাটিকা। বাদল সরকারের আমরা মানে খুব বিখ্যাত একটা নাটক শাহিনা মাহাতো আমরা জানি। তা ওনার যেটা শতাব্দী থেকে উনি করতেন এই সমস্ত নাটকগুলো, ওনার দলের নাম সৌম্যমিত্র, উৎপল দত্ত, ওই সময়কার।
তো আমরা যেটা আজকে যেটা আমরা বলছি যে পথের নাটক, যেটা আমরা ভারত সরকার শুরু করেছিলেন নতুন একটা ফর্ম দিয়ে এবং নতুন ভাবে বিভিন্ন আঙ্গিকে, শুধুমাত্র মানে বডি দিয়ে বা এরকম একটা মঞ্চে নয়, বাইরে রাস্তায় কোথাও একটা হয়তো দড়ি দিয়ে কিছু একটা জায়গা নিয়ে বা বিভিন্ন জায়গাতেই উনি করে ফেলতে পারেন। ধন্যবাদ। এরকম একটা অনাড়ম্বর অথচ এত আন্তরিক স্পর্শে থেকে যাওয়া যায় এমন একটা অনুষ্ঠানে এরকম সুযোগ করে দেওয়ায় প্রথমেই একটা ভীষণ ভালো লাগা বোধ তৈরি হয়েছে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে। আমি এই আখড়ায় প্রথম এলাম, আর বিষয়বস্তুটা এমনই একটা বিষয় যেটা অনেক বেশি আলোচনা হওয়ার মতো। সেটা যে নাটক, পথনাটক, সেটা কি শুধু পথেরই নাকি নাটকের পথ খোঁজার? তো এই বিষয়টা এই মুহূর্তে বোধহয় বেশি করে ভাবারও আছে। আসলে নাটক শব্দটা তো নানা রূপ নানা রং বা সময়ের হাত ধরে বদলাতে নাটকের তো নানান ফর্ম বলি বা নানান রূপ বলি, নানান আঙ্গিক চেহারা নিয়ে আমাদের সমাজ বিবর্তনের ধারার সঙ্গে বারবার বদলেছে। আমরা যদি একেবারে প্রসিনিয়াম থিয়েটারের গোড়ায় চলে যাই, যদি আমাদের ২৫০০ বছর আগের সেই সময়ের কথা যদি আমরা ভাবি, মানে আমি বলতে চাইছি স্কাইলাসের যুগের থিয়েটারের কথা যদি আমরা ধরি, তখন যে আগামেমনানের কথা যদি বলি, মানে লিনাইয়া দিনাইয়া এই সমস্ত ফেস্টিভ্যালের সূত্র ধরে যে নাটক, যা কিনা মানুষের কাছে পৌঁছাতে হবে বলে শুরু হয়েছিল, তো সেটাও তো এক অর্থে পথেই নাটক। পথ খুঁজে যাওয়া বলতে আমরা থিয়েটারকেই পথে বা পথেই থিয়েটার, এই দুটো আদলকে একই জায়গায় আনবার চেষ্টা করেছি। মানে আমি বলছি যে আমরা প্রসেনিয়ামের একটা ঘেরাটোপের মধ্যে একটা আদল না ভেবে কিভাবে, যেটা বাদলবাবুও ভেবেছিলেন, যে থিয়েটারকে অনায়াসে অনেক সহজে মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া যায়। এখন প্রশ্ন হলো, যেটা প্রথমেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে, যে কেন এটা হলো, কেন এমনভাবে থিয়েটারকে প্রসেনিয়ামের ঘেরাটোপ থেকে নিয়ে আসা হলো, পথে নিয়ে আসা হলো। তার কারণটা যুগ যুগ ধরেই আমরা দেখেছি থিয়েটারের কাছে সমস্ত ধরনের মানুষ পৌঁছাতে পারছেন না। থিয়েটারের কাছে যদি মানুষ পৌঁছাতে না পারে, তাহলে মানুষের কাছে থিয়েটারকে পৌঁছানোর একটা দায় বা একটা দায়িত্ব অনুভব করেছেন নাট্য ব্যক্তিত্বরা বা নাট্যজনেরা বারবার। তা থেকেই পথনাটক, অন্তরঙ্গ থিয়েটার বা থিয়েটারের নানান রূপ। আমার মনে হয় আজকের যেমন আমাদের এই মিডিয়াধন্য যুগে যত সহজে আমরা যেখানে যা খুশি করি না কেন, থিয়েটারের কাজকর্ম যত সহজে মানুষের কাছে পৌঁছে যেতে পারে, ততটা সহজ ছিল না। ফলে আমরা খুব বুক বাজিয়ে বলতে পারবো না যে পথনাটক প্রথম এই সন্তারেকেই হয়েছে। কে বলতে পারে কোথাও একটা আমাদের দেশের কোথাও কোনো নিভৃততম কোণে, নিভৃত জায়গায় পথনাটকের আদলে কেউ কিছু করেছেন? বা ওই যে বলছিলাম না, শুরু করেছিলাম কথাটা, যে নাটকের চেহারা এমনভাবে প্রতি মুহূর্তে বদলায়, ফলে কোনটাকে পথনাটক বলা হবে, কোনটাকে অন্তরঙ্গ থিয়েটার বলা হবে, কোথায় প্রসেনিয়াম থিয়েটার বলা হবে, এরকম তো কোনো মাথা দিব্যি দেওয়া ব্যাকরণ নেই, বা ব্যাকরণ সৃষ্টি হওয়া উচিত নয়। মানুষের কাছে পৌঁছাতে হবে, তার জন্য একটা মাধ্যম নেওয়া। এখন ওই যে মানুষের কাছে পৌঁছাতে চাওয়া, তখনই প্রয়োজন হয় একটা বিষয়। আমরা কি নিয়ে পৌঁছাতে চাইছি, কেন পৌঁছাতে চাইছি, কোথাও একটা জাগরণ, একটা ধাক্কা, একটা নাড়া, বা বলা ভালো মানুষকে উদ্দীপ্ত করে তোলা। রাষ্ট্র সে তার মতো চলবে, রাষ্ট্র তার মতো কথা বলবে, মানুষের কথা রাষ্ট্র বলবে কিনা সেটা মানুষ বুঝবে। বোঝার জন্য তখনই প্রয়োজন হয় রাষ্ট্রকে একটা ধাক্কা দেওয়ার, যেটাকে আমরা বলছি প্রতিবাদী সত্তা আমাদের কাজ করছে নাটকের মধ্যে। সেটা কি প্রতিবাদ, নাকি জাগরণ, নাকি আমাদের অন্তর্মুক্তি?
আমরা যে নাটকে এই কথাগুলো বলতে চাই সেটা তো একটা আমাদের গভীর বিশ্বাস থেকেই বলতে চাই। তো সেই বিশ্বাসটাকে শুধুমাত্র প্রতিবাদী সত্তা বা প্রতিবাদী নাটক এই স্ট্যাম্প লাগিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। নাটকের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, পথ খুঁজতে হবে আমাদের নাটকেই, বা বলা ভালো পথে সেই নাটককেই খুঁজতে হবে যা মানুষকে উদ্দীপ্ত করবে, মানুষের কাছে পৌঁছানো যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি পথে যেমন নাটক তেমনি নাটকে পথ খোঁজা, এই দুইয়ের সংমিশ্রণ হতে পারে আমরা যদি আরো আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে চাই। সেটা হতে পারে, আমি রোদ্দুরের প্রসঙ্গ তুলেছিলাম, কেন সেটা বলি, আমরা যেমন ভাবছি না, আমরা কাজ শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে যে জ্বলছে স্বদেশ রাখবো কোথায় পা বলে একটি নাট্য নিবেদন করছি আমরা জলের বুকে, ভেলায়, ভাসমান ভেলায়, এবং পুকুরের পাড় ধরে দাঁড়িয়ে থাকছেন কিছু মানুষ। এটা শুধুমাত্র চমকে দেওয়ার জন্য নয়, তার কারণ একটা উত্তপ্ত পরিবেশ চতুর্দিকে, যেখানে ভেলাটা গিয়ে থামছে সেখানে আগুন জ্বলে যাচ্ছে। এই জায়গা থেকে আর ফেরা হয়ে ওঠে না ওই 4 যুবকের। এরকম একটা ভাবনা থেকে আমাদের কাছে অনেক বেশি লিভিং থিয়েটার, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, নাড়া দেওয়া যায়, ধাক্কা দেওয়া যায় বলে মনে করছি। আমরা চেষ্টা করেছিলাম বৃক্ষ থিয়েটার, গাছের উপরে। আবারও বলছি, এগুলো শুধু গিমিক নয়। যেমন করে ট্রামে চেষ্টা হয়েছে, ট্রামে থিয়েটার হয়েছে, বোধহয় গোটা 5 শো হয়েছে, কারা যেন করলো, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে প্রতি মুহূর্তে আমাদের নতুন পথ খোঁজার চেষ্টা, পথে পথ খোঁজা বা এক অর্থে নাটকে পথ খোঁজা, তাই পথ নাটক সর্বাঙ্গীনভাবে সফল হবে তখনই যখন পথনাটক আর নাটকের পথ ত্রিধারা এক জায়গায় মিশে যাবে, মানুষের কাছে পৌঁছাবে। সহজভাবে নাটকের মধ্য দিয়ে যেমন আমরা পথ খুঁজে পাই খুব সহজভাবে, তেমনি ওনার বলার মধ্য সেই সহজভাবেই কিন্তু আমরা সবটা বুঝতে পেরেছি। সবটা মানে আপনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো মানুষ বহুদিন থেকে নাট্য চর্চা করছেন এবং বহু দলের সঙ্গে উনি যুক্ত হয়ে নাটক করেন। ওনার এই মুহূর্তে যে নাটকটা এখন চলছে একটুখানি বলে দিই নাকি? যেটা চলছে এখন, এটা করছে মনে হয় সঞ্জীবের সাথে যেটা করছে, একটা দেখেছি আমি, উনি একটা নাটকে না অনেকগুলো অভিনয় করেন, মানে হ্যাঁ। তো যাই হোক, আবার একটুখানি আমাদের বিষয়টাতে ফিরে আসি। মুরাদি আছে, মুরাদিকে আমি বলবো। আমার একটা যেটা ব্যাপার হচ্ছে যে সাহিত্য বলুন আর যাই বলুন না কেন, প্রথম থেকেই যে আমাদের লেখা বা যা কিছু শুরু হয়েছে, সমস্ত সাহিত্য, কবিতা, গল্প, সবকিছুর মধ্যেই তো একটা পথ খোঁজার ব্যাপার থাকে। আমি বক্তা নই, আর নাটক ভীষণ ভালোবাসি, নাটক দূরে দূরে নাটক দেখতে যাই, কিন্তু সুভাষিস দা যেইভাবে সুন্দর নাটকের পুরো পরিকাঠামো যেইভাবে হয়, যেভাবে উনি বললেন, আমি হয়তো ওরকম করে গুছিয়ে কিছু বলতে পারবো না। আমি ছোট্ট করেই মানে বলছি যে পথনাটকটা হলো এমন একটা নাটক যেটা আমাদের যে কোনো প্রেক্ষাগৃহের বাইরে বা মঞ্চের বাইরে খোলা আকাশের নিচে করা হয়, সেটাকেই পথনাটক বলা হয়। আর তার মধ্যে পথনাটকের মধ্যে দিয়ে মানে যাতে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি সেই হিসেবেই করা। সাধারণ অনেক মানুষই যারা হলে গিয়ে নাটক দেখতে পারেন না বা দেখার ক্ষমতা নেই এবং অনেকে বোঝেনও না, কিন্তু সেটা যদি আমরা সাধারণ একদম অনাড়ম্বরভাবে, কোনো সাজগোজ নেই, কিছু নেই, তারা নিজেদের মতন করে মানে নিজেদের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, ওটাই হয়েছে মানে রিলেট করা আর কি, সাধারণ মানুষ যাতে রিলেট করতে পারে সেই হিসেবে পথনাটকটা তো ভীষণই জরুরি। সাধারণ মানুষের মধ্যে জাগ্রত করা, সেই জিনিসটাকে প্রথম মানে খোঁজার চেষ্টা হয়েছে আমাদের, ওইটাই যে আমরা যাতে প্রতিবাদ, যে জিনিসের উপর আমরা প্রতিবাদ করতে পারি
এবং সামাজিক যে পরিবেশ যেইভাবে আমরা পরিবর্তন করতে পারি সেই সব নিয়েই সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি, বলতে পারি, সেটাই আমার কাছে মনে হয় পথ খোঁজার আরেকটা ব্যাপার আর কি। তো এই পথনাটকটা আমরা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন যেভাবে করে এসছে তাদের মতন করে, কিন্তু এটা আরো আগের থেকেও এই জিনিস, যেটা প্রথম হয়তো যাত্রার কথা বললেন, যাত্রা ছিল, কিন্তু তার মধ্যেও আমরা যেরকম খুব ছোট্টবেলায় দেখেছি যে মাঠের বা কোনো বাড়ি হচ্ছে, সেই যখন বাড়ি উঠলো একটুখানি সেখানটা 1 মাস ধরে রামায়ণ হচ্ছে, নিমাই সন্ন্যাস হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের পথনাটক। সেই থেকে শুরু এগুলো, যে সেগুলোও কিন্তু আমার ছোটবেলায় আমি দেখেছি, তখন তো অত বুঝতাম না, কিন্তু সেগুলো লোককে আনন্দ দিয়েছে, ভালো লেগেছে। ওর মধ্যেও লোক মানে সাধারণ মানুষ তাদের যার যার মনের যেই যেই জিনিসগুলো, সেই দিকগুলো খুঁজে পেয়েছে। তারপরে তো রয়েছে যে কোনো মলের বাইরে বা যে কোনো জনসমাগম রাস্তার একটু ব্যারিকেড দড়ি দিয়ে, যেখানে একটু নিজের মতন করে, হ্যাঁ, বাউন্ডারি দিয়ে নিজের মতন করে নাটকটা করতে পারে বা সবাইকে বোঝাতে পারে যে হাল চাল আমাদের সে রাজনৈতিক ব্যাপার হোক বা আমাদের নিজেদের চাওয়ার ব্যাপার হোক, যাই হোক, সেটা তার এই আমাদের এই পথনাটকের মধ্যে দিয়েই সেটা বোঝাবার চেষ্টা করেছে। তারপরে তো প্রতিবাদ তো আছেই, প্রতিবাদ যেরকম নির্ভয়ার প্রতিবাদ, এই সমস্ত যে আমরা একের পর এক করে চলেছি, এগুলো দিক দিয়েও তো সাধারণ অনেক মানুষই জানতেন না। আজকে মিডিয়ার যুগে হয়তো জানতে পারছেন, কিন্তু গ্রামের মানুষ যারা রয়েছে তারা তো কিছুই জানে না। অনেক রকম সেন্সর বোর্ড থাকতে পারে, অনেক রকম লাল চক্ষুর এ থাকতে পারে, নিয়ম কানুন থাকতে পারে, কিন্তু আমার থিয়েটারকে আমি কিভাবে প্রকাশ করব, বিশেষ করে আমি যদি পথে থিয়েটারের কথা ভাবি, আমি প্রতিবাদী থিয়েটারের কথা ভাবি, সেক্ষেত্রে অনেক বেশি সহজ আমি যে কথা বলতে চাই সেই কথাটা সরাসরি বলবার জন্য। ফলে আমাকে যদি কোনো সত্য কথাকে, সত্য প্রতিবাদকে বা ন্যায়নিষ্ঠ কথাকেও যদি আমি সরাসরি মানুষের মনে প্রবেশ করাতে চাই, সেক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক আমাদের থিয়েটার। মানে আবারও আমি পথনাটকের কথাই বলবো, যেহেতু পথনাটক আজকের আমাদের আলোচনার বিষয়। আসলে সমস্যা হয়ে যাচ্ছে, আমরা কোথাও একটা, আমি মানে এই প্রশ্নটার উত্তরের পাশাপাশি সেটা রাখতে চাইছি, এই কারণে আমাদের কোথাও একটা আমাদের নিজেদের ধারণা বা বহুদিন ধরে একটা পুষে রাখা ধারণা রয়েছে যে পথনাট্যে শিল্প সত্তা কি খুব বেশি প্রকাশ করা যায় না, প্রতিবাদটাই বেশি মুখ্য। কিন্তু আমরা যখন নাট্যকর্মীরা, যখন অভিনেতা অভিনেত্রীরা আপনাদের সামনে চলে আসছি, দর্শকের সামনে চলে আসছি, তখন আপনারা কিন্তু আমাদের একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মনে হচ্ছে একটা আমরাই তো, এটা তো সেটাই তো, এটাই তো পথনাটকের এটাই মূল উদ্দেশ্য, যে সবার সাথে রিলেট করা, সবার সাথে। এই যে আজকে আমরা আমার এইখান থেকে আরেকটা জিনিস মনে পড়ে গেল, যে আমরা যখন মঞ্চে অভিনয় করি তখন দর্শকের সাথে কতটা আমরা একাত্ম হতে পারি, আর আমরা যখন এখানে একটা অন্তরঙ্গ জায়গায় যখন দর্শকের সামনে অভিনয় করি, আমার মনে হয় সেই একাত্ম বলুন আর আন্তরিকতাটা বলুন অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, একদমই। বলুন। এই জায়গাটায় মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে বলতে কোনো দ্বিধা নেই, আমি ভাগ্যবান এইভাবে দেখি। তার কারণ আমার থিয়েটারের হাত ধরে চলা বেশি দিন নয়, 53 বছর। মাত্র আমি 53 বছর থিয়েটার চর্চা করার পরে আমি একটা সেন্টেন্স শুধু শিখতে পেরেছি যে আমি থিয়েটারের কিছু জানি না। মানে এইটা শিখতে আমার 58 বছর, 53 বছর কেটে গেছে, 5 বছরে আমার হাতে করি। কিন্তু আমার সৌভাগ্য, আমার শুরু হয়েছিল 5 বছর বয়সে ডিগবাজি বলে একটি নাটক, সেটি পথে হয়েছিল, একটি বট গাছের নিচে পথে হয়েছিল। তো এবং
পরবর্তীতে আমি গ্রেপ্তার হইনি, কিন্তু গ্রেপ্তার হওয়ার মতো উপক্রম হয়েছিল। আমি তখন ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে পড়ি। আমি জলের বুকে করতে চাইছি বা করছি, সাঁতারের দক্ষতা, মেলা থেকে পড়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আবার আমি বহুমাত্রিক কথা বলছি। তার কারণ যে প্রশ্নটা উঠেছিল, যেটা ভুলে গেলাম, মানে অনেক বেশি বিস্তৃত কথা চলে গেছে। মানুষের কাছাকাছি আমরা চলে যেতে পারছি, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাকে তো আমার ওই শিল্প সত্তার এমন কিছু অভিনন্দিত দিক রাখতে হবে, যাতে কিনা আমি তাকে মুগ্ধ করতে পারি। আমি 200 টাকা টিকিট কাটা যে লোকটা, সে বাধ্য, সে টিকিট কেটে ঢুকেছে, সে বেরোবে না, সে থাকবে শেষ পর্যন্ত। কিন্তু আমার পথনাটকের দর্শক তো ফ্লোটিং দর্শক, তাকে আটকে রাখতে হবে। তাহলে সেই যে বৈভব, আমার অভিনয় বৈভবের কথা বলছি, তাকে যে অভিনয় বৈভব দিয়ে তাকে যে একটা বেষ্টনীর মধ্যে আটকে রাখা, তার জন্য আমাদের কোথাও একটা শিথিলতা আছে। আমরা যতটা যত্নবান পর্দায় বা মঞ্চের অভিনয়ে, ততটা নই পথে করার ক্ষেত্রে। আমার প্রতিবাদী সত্তা জোর চিৎকার করে কিছু বিদ্রোহের কথা বলার ক্ষেত্রে যতটা আন্তরিক, ততটা আন্তরিক নয় যে আমি আমার অভিনয়ের সাধুতার দিকে, অভিনয়কে অনেক বেশি মানুষকে আকৃষ্ট করার দিকে। ল্যাংস্টন হিউজের ওই কথাটা আমাকে খুব নাড়া দেয়। তিনি বলেছিলেন যে সেই শিল্পই খাঁটি শিল্প যার দর্পণে জীবন প্রতিভাত হয়। একজন অতি সাধারণ অসাধারণ মানুষ, সেই অতি সাধারণ অসাধারণ মানুষটি যখন তার মনের পর্দায় আমাকে পাওয়ার পরে তিনি যদি আমি হতে না চান, তাহলে কোথাও একটা আমি তার সাথে প্রতারণা করছি। সেই সঙ্গে সঙ্গে আমার নিজস্ব বিচরণ ক্ষেত্রের প্রতি প্রতারণা করছি। আর পথে তো এই পথটা থেকে আমরা যদি নিজেরা না সরতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও দায়ী। অনেক সময় আমি পথে থিয়েটার করবো, এই ব্যাপারটা যদি এসে যায়, থিয়েটারের পথ খুঁজবো না, তাহলে সমস্যা সেটা আছে। আগে যেমন গণসঙ্গীত, ঠিক এখন কি সেটা হয়? এখন আর হয় না। প্রত্যেকবারই পথ বদলাচ্ছে। আমরা অনেক গণসঙ্গীত গিয়েছি, মানে আমার স্কুল লাইফে আর কি, 9-10 যখন পড়ি, তখন মানে নাটক করিনি। নাটক যখন আমাদের ক্লাব থেকে শুরু হলো, ততদিন আমার বিয়ে হয়ে গেল আর কি। কিন্তু গণসঙ্গীত করেছি, সেটা তো ওই সঙ্গীতও এই নাটকের আরেকটি পরিপূরক। এখানে স্বাভাবিকভাবে আমার নিজের কথা বেশি বলতে হবে, কিছু করার নেই। প্রথম কথা হচ্ছে যে এই যে 53 বছর ধরে আমি নাট্যচর্চা করি, এই কথাটার মধ্যে একটা না ভীষণ একটা বিশ্রী আত্মগৌরব আছে। আমি একদম দুর্বিনীত ভাবেই আমার ফেসবুকে লেখা থাকে স্পর্ধিত দুর্মুখ, তো আমি যথেষ্ট স্পর্ধিত হয়েই বলছি কথাটা, যে আমি সত্যি 53 বছরের যে থিয়েটার করি, তার কারণ আমি তো আর কিছু পারি না, তাই থিয়েটার করি। লোকে এই প্রশ্নটা প্রায়ই আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আপনি কেন থিয়েটার করেন। সেক্ষেত্রে আমার সরল স্বীকারোক্তি, আমি তো আর কিছু পারি না, তাই থিয়েটারটাই করি। এবং সত্যি সত্যি থিয়েটারটা করব বলে আমি আর কিছু করিনি, করার চেষ্টা করিনি তা না, টিকিনি বলা ভালো। আমি 3টে স্কুল এবং একটি কলেজ ছেড়েছি। কোনো স্কুলে আমি 1.5-2 বছর বেশি টিকিনি, ভাগ্যিস টিকিনি। কারণ আমার সঙ্গে সংঘাত হয়েছে। স্কুলের ওই তথাকথিত নিয়ম কানুন থেকে যাওয়া, ক্লাস, আমার বাইরে ওয়ার্কশপ করবে, হাতারুর শো তখন চলছে, সেই সময় বিদ্যানগর স্কুল ছাড়লাম, মুচিশা স্কুল বলে একটি, সেখানে 1 বছর টিকেছি। সাউথ পয়েন্টে সকালে ক্লাস করতাম। আমি এই কথাগুলো বলে এটা বলতে চাইছি যে এই তথাকথিত আপাত মূর্খামিটা কেন করেছি। মানুষের কাছে তো এটা মনে হয় যে থিয়েটার করে কি পাও, কেন থিয়েটার করি। বিশ্বাস করুন আপনারা, আমার যে থিয়েটার বা আমার এই যে পথ খোঁজা, এটার জন্য আমি যত মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, বা যত মানুষকে বদলাতে পেরেছি, বা যত মানুষকে প্রভাবিত করেছি, আমি একটা কোনো চাকরি বা তথাকথিত ওই শিক্ষক হয়ে আমাকে কেউ চিনতই না। এই বদলে দেওয়ার নেশা এবং বদলে যাওয়া মানুষগুলো, আমাদের থিয়েটার তো ভাঙুন, আমাদের থিয়েটারের একটা প্রবল ঐতিহ্য।
এবং এটাকে আমি খুব গুরুত্ব দিই। আমি দল ভাঙলে অখুশি হই না, কারণ দল যখনই ভাঙে তখনই আমি মনে করি আবার একটা নতুন দলের জন্ম, হ্যাঁ, আবার একটা নতুন কাজ। আর কিছু ছেলে তো আবার নতুন করে থিয়েটারটা ভাববে আমার থেরাপি না থাকলেও। ফলে এই যে আলাদা আলাদা শাখা, একটা শাখা যদি অচল হয়ে যায় আরেকটা শাখা হবে, বা আবার নতুন করে শাখা গজাবে, ওই যে আপনি বলছিলেন প্রভাবিতই হচ্ছে মানুষ, তাদের মতো করে হচ্ছে। আমি তো মনে করি যে একটা রাজনৈতিক প্রভাব যতখানি সুদূর প্রসারী, তার থেকে অনেক বেশি কিছু ছেলেপুলেকে একটা খোলা জায়গায় মুক্ততার মধ্যে দাঁড় করিয়ে রেখে আমরা কথা শোনানো বা বদলে দেওয়া, আমি বদলাতে দেখেছি, অনেক মানুষকে বদলাতে দেখেছি। হ্যাঁ, সেটার জন্য তো আলাদা ক্লাস। হ্যাঁ, ফলে বদল ঘটছে। এখন এই বদলটা সদর্থেই যদি নিতে চাই, এই বদলটা যে খুব টাকা পয়সা হচ্ছে তাদের, তা না, কিন্তু তারা একটা জীবনের দিশা খুঁজে পাচ্ছে, মানে খুঁজে পাচ্ছে, বা নিজেকে ওটা মনের একটা আনন্দের, মানে মনের ভালো থাকার যদি কেউ খুঁজে পায় আর কি। কেমন আছিস সই? তোকে খুব মনে পড়ছে আজ। দুপুরবেলা সব কাজ শেষ করে তোকে চিঠি লিখছি। আমার বিছানা থেকে জানলা দিয়ে শ্বেতকরবী গাছটা দেখা যাচ্ছে। ওটা অনেক পুরনো গাছ। তোর মনে আছে সই? আমাদের বালিকা বেলায় ওই গাছটার নিচে আমরা চাটাই পেতে দুপুরবেলা আমের আচার খেতাম। মা যখন উঠোনে আচারের বোমগুলো রোদ্দুরে শুকোতে দেয়, তখন বেশি করে তোর কথা মনে পড়ে। করমচার আচার তুই ভীষণ ভালোবাসতিস। কোনো কোনো বিকেল বেলা আমরা যখন লুকোচুরি খেলতাম, যখন খড়ের গাদার পেছনে অদৃশ্য হতাম আমরা সবাই, সেই সুযোগে তুই আচার চুরি করতিস। কম বকুনি খাসনি তুই আমার মায়ের কাছে। তোর কথা ভেবে আমার মা এখনো কাঁদে। যত্ন করে আচার বানায়, করমচার আচার। আমাকে বলে তোর সই যদি আসে ওকে এক গুঁড়ো আচার দিয়ে দিবি। তুই কবে আসবি সই? ওলো সই, ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। বিকেল বেলায় মাঠের শেষে গিয়ে বসি। গাছপালার আড়ালে সূর্য ডুবে যায়। চোখের জল আঁচড়ে মুছে একলা ফিরে আসি। বড় একা হয়ে গেছি রে সই, বড় একা, বড্ড একা লাগে আমার। আমি একা বসি সন্ধ্যা হলে। আমি নিজে অল্প একটু করি আর কি নাটকের সঙ্গে। নাটকটা আসলে অ্যাকচুয়ালি আমি ভীষণ ভালোবাসি, শেষ ছোটবেলা থেকেই আর কি। তো আর এখানে যে আশিস স্যার আছে আর কি, সে আমার গুরু, মানে তার কাছেই আমার শেখা। আর তার এখানেই আজকে যে সেমিনার হচ্ছে বা যে নাটক মানে হচ্ছে আর কি, সেজন্যই সে দেখার বা কিছু বলার, সেজন্যই আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি আর কি। তো আমার ভীষণই ভালো লাগছে। ছোট্টর ওপর হলটাও বেশ সুন্দর, আরও অনেকে এসছেন, সব নিয়ে বেশ একটা ভালো পরিবেশ, খুব সুন্দর। শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারই কাছে। তার অসমাপ্ত গান যেখানে থেমেছিল সেখান থেকে সে কখন শুরু করে, ওগো তুমি আমার নওয়ালালে, তুমি
ক্ষণকালের লীলার স্রোতে আর বিনা অপরাধে সে চিরতরে অন্ধ। তার ঠিকানা হলো ফুটপাত, আর সামনে ফুটো বাটি, ভিক্ষা পাত্র। গুরুদেব, তবু 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 সে সারাদিন সে আঁকতো ওনার ছবি। সময় শাসনে তবু ওরা আছে, তবু ওরা থাকবে। বামির হাতের শেষ শিখাটির মতো এক ফুৎকারে নিভে যাওয়াই হয়তো ওদের ভবিতব্য, তবু ওরা থাকবে। গুরুদেব, তুমি ওদের জীবন থেকে ওদের সুখ যাপন কেড়ে নাও গুরুদেব, কেড়ে নাও। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন, সম্ভবত পুরো নামটা ধরলে। তো এটা আমার কাছে অনেক দিনের একটা পরিচিত নাম। আশিস সর্দারের সঙ্গে মূলত আমার একটা অনেক দিনের একটা জমে থাকা একটা সম্পর্ক। তো সেই জায়গা থেকে একটা টান ছিল, সেই টানে চলে আসা এক নম্বর কথা। আর যদিও ফেস্টিভ্যালটা গতকাল শুরু হয়েছে, আজকেও সেটা চলছে দ্বিতীয় দিন আজ। গতকাল তো আমি থাকতে পারিনি, ফলে সেই রূপরেখাটা সম্পর্কে আমি অনবহিত। কিন্তু আজকের যে আন্তরিক পরিবেশে এবং এই যে আখড়ার মেজাজ, এইটা আমাকে ভীষণভাবে তৃপ্তি দিয়েছে। মানে আমরা যারা থিয়েটারের মুক্ততায় বিশ্বাসী, যে কারণে মুক্ত থিয়েটার করি বলে দাবি করি, সে মুক্ত থিয়েটারটা অন্তরঙ্গ হতে পারে বা পথনাটকেও হতে পারে বা যে কোনো থিয়েটার, যেটা কিনা মানুষের সঙ্গে অর্থাৎ দর্শকদের সঙ্গে সরাসরি অভিনেতাদের যে সম্পর্কটা অনেক বেশি সহজ হয়, সেই সহজতাটা এখানে পাবো বলে বুঝতে পারছি। সেজন্য একটা আলাদা আনন্দ হচ্ছে। আজকের ফেস্টিভ্যালে তো 3টি নাটক, তার প্রথম নাটকটায় আমি অভিনয় করব, একক নাট্য। তার আগে রয়েছে একটা সেমিনার, সেই সেমিনারের বিষয়টিও ভীষণ দারুণ, আমাকে এখন থেকে ভীষণ ভাবাচ্ছে বিষয়টা। সেটা হচ্ছে পথনাটক কি শুধু পথেই, নাকি নাটকে পথ খোঁজাও? তো এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে। এই সব মিলিয়ে আমার ভীষণ ভালো লাগা। আর আমার মনে হচ্ছে যেটা, যে আজকের অনুষ্ঠানের দ্বিতীয় দিন বা শেষ দিন এটা জমে যাবে। জমে যাওয়া অর্থটা এই যে খুবই আকর্ষণীয় একটা মুহূর্ত তৈরি হতে চলেছে আজকের সন্ধ্যে থেকে। কত লোক ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে এনে দিয়েছি, তুমি তাহলে রাতের অন্ধকারে সবাই করেছো। সেই পাপি আমার সিনেমার বাজবে আর সন্তান বাজবে না। পাপ? পাপ কি রে? মানুষ খুন করলে যদি পাপ হতো, যদি ভগবান থাকতো, দেবে ওই জমিদার মহাসন্ধে। তোমার এই অত বড় পুলির মধ্যে কি আছে? না এমন কিছু না, কিছু পরনের বস্ত্র, টাকা পয়সা। কি বললে? এই সুটিতে টাকা পয়সা? হ্যাঁ, তা তুমি কে? তোমারে তো ঠিক আমি চিনতে পারি। আরে আমি ভিক্ষু সর্দারের বেটা, বুঝেছ? আমাদের সিনেমা একেবারে শেষকালে। জনার্দন, এই নাও, এই নাও সব, এই নাও সব, এই নাও সব। রাখবো, একটু রাখবো কর্তা, খুব ভারী। ও রাখবি বলছিস? হ্যাঁ কর্তা। না বুঝলি, আমিও সেই রাত থেকে দৌড়তে আর পাচ্ছি না, বুঝলি কর্তা। হ্যাঁ, একটু হাত লাগাতে হবে কর্তা। ভীষণ ভারী করতে একটু হাত লাগাতে হবে। তুই তো আবার একটা ভূষা মাথা দিয়ে নামাতে পারিস না। আচ্ছা, কি এমন শক্তিমান পুরুষ হয়েছিস যে একটা ভূষা মাথা দিয়ে নামাতে পারিস না? ভীষণ ভারী কর্তা, ভীষণ ভারী। আস্তে আস্তে নাও, আস্তে আস্তে নাও। কোমরে কামড়ে সত্যি বসে কর্তা, বসে